2018 সালে মুক্তি পেয়েছিল মে দ্য ডেভিল টেক ইউ নামের একটা ইন্দোনেশিয়ান হরর মুভি, যেখানে দেখা যায় লেসমান নামের এক লোক যে কিনা শর্টকাটে ধনী হওয়ার আশায় শয়তানের সাথে চুক্তি করে, আর শয়তানও তার ইচ্ছা পূরণ করে দেয়। তবে কিছুদিন পর সেই চুক্তি হয়ে ওঠে তার পরিবারের সকলের জন্য এক ভয়ানক অভিশাপ। যেহেতু এটা ইন্দোনেশিয়ান হরর মুভি, তাই আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না, কেননা আপনারা তো জানেনই যে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলা কতটা গা চমচমে হয়ে থাকে। তবে গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতে আমরা লেসমান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা বসে বসে কারোর জন্য অপেক্ষা করছে। তখন বাড়ির ভিতরে প্রবেশ করে সাদা বোরকা পরিহিত এক মহিলা। তারপর লেসমান তাকে বেসমেন্টে নিয়ে গেলে সেখানে মহিলাটি কিছু পাউডার দিয়ে একটা সিম্বল এঁকে সেটার ভিতরে ছাগলের একটা কাটা মাথা রেখে দেয়। তারপর সে লেসমানকে জিজ্ঞেস করে, তোমাকে যেটা আনার কথা বলেছিলাম সেটা কি এনেছো? তখন লেসমান একটা সুটকেস থেকে এক গুচ্ছ চুল এবং এক বান্ডিল টাকা তাকে দিলে সে তার হাত থেকে চুলগুলো নিয়ে সেগুলোর গন্ধ শুকে খেয়ে ফেলে। তারপর তার নিজের চুল ছিঁড়ে লেসমানকে খাইয়ে দেয়, আর টাকাগুলো পুড়িয়ে দিয়ে লেসমানের হাত কেটে কয়েক ফুটা রক্ত ছাগলটির মাথার ওপর ফেলে দেয়। তার এই উদ্ভট কাণ্ড দেখে লেসমান তাকে কিছু কথা শুনিয়ে চলে যেতে লাগে। তখন সে পিছনে ফিরলে দেখতে পায় মহিলাটি ছাগলটির মাথা নিয়ে শূন্যে দাঁড়িয়ে আছে। তার এই অলৌকিক দৃশ্য দেখে লেসমানের বিশ্বাস হয়ে যায় যে অশুভ শক্তি বলে কিছু আছে। তাই সে তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আজকে থেকে আমি তোমার দাস, আর তুমি যা বলবে তাই আমি করব। এই কথাটা বলতেই রুমের চারিদিকে টাকা বৃষ্টির মতো পড়তে শুরু করে এবং তার সুটকেস টাকায় ভরে যায়। তখন মহিলাটি বলে, যাও, বাড়ি যাও, তোমার জন্য অনেক ধন সম্পদ অপেক্ষা করছে, তবে আমাকে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভুলবে না। এর মানে হচ্ছে এই মহিলাটি একজন শয়তানের পূজারী, আর লেসমান ধন সম্পত্তির লোভে তার মাধ্যমে শয়তানের সাথে চুক্তি করেছে। তারপর কেটে যায় অনেকগুলো বছর। সেখানে নিউজ পেপার থেকে জানা যায় লেসমান এখন অটল সম্পত্তির মালিক এবং তার প্রথম স্ত্রী এনতান কোনো এক কারণে আত্মহত্যা করে মারা গিয়েছে। তারপর সে সেই সময়ের একজন বিখ্যাত অভিনেত্রী লক্ষ্মী সুরিয়াকে বিয়ে করে, যার আগে থেকেই 2 সন্তান ছিল। তবে বর্তমানে লেসমান কোনো এক জটিল রোগে হসপিটালে শয্যাশয়ী। এরপর আমরা লেসমানের প্রথম পক্ষের সন্তান এলফিকে দেখতে পাই, যে কিনা তার বাবাকে দেখতে হসপিটালে এসেছে। তবে লিফটে উঠলে তার মনে হয় কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফেললে সে কাউকেই দেখতে পায় না। উপরে আসলে দেখে সেখানে অলরেডি বাবার তৃতীয় পক্ষের সন্তান, মানে তার সৎ ভাই বোন সেখানে উপস্থিত, যাদের নাম মায়া, ছোট বোন নারা এবং তার ভাই রুবেন, সাথে রুবেনের গার্লফ্রেন্ড লিলি। তাদের কথোপকথনের মাঝে বোঝা যায় এলফি তার সৎ ভাই বোনকে তেমন একটা পছন্দ করে না, কেননা তাদের উদ্দেশ্য হচ্ছে বাবা মারা যাওয়ার পর তাদের সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। লেসমানকে দেখতে আসলে একটা পর্যায়ে তার শরীর থেকে পচা গন্ধের কারণে তারা সবাই সেখান থেকে চলে যায়। তখন এলফি বাবার সাথে কথা বলার সময় হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে যায়, আর তখনই এলফি কেবিনের পাশে এক ভয়ানক বিকৃত মহিলাকে দেখতে পায়, যে কিনা পর্দার আড়াল থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তবে পর্দা সরলে সেখানে কেউ নেই, আর তখনই সে দেখতে পায় বাবার জায়গায় শুয়ে আছে সেই বিকৃত মহিলা। তবে লাইট চলে আসলে সে গায়েব। এরই মাঝে লেসমান তার উপর আক্রমণ করলে তার চিৎকার শুনে বাকিরা সেখানে চলে আসে, আর তখন লেসমান
লিলির ওপর উঠে তার মুখে রক্তবমি করে ফেলে। এইসব দেখে এলিফ অনেকটাই ভয় পেয়ে যায়। তখন সেখানে লেসমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী লাক্ষ্মীকে দেখা যায়। বাড়ি এসে এলিফ ঘুমিয়ে পড়লে সে স্বপ্নের মধ্যে তার মাকে দেখতে পায়, যে সে কিভাবে বেলকুনির বাইরে পড়ে আত্মহত্যা করেছিল। তখন তার ঘুম ভেঙে গেলে কিছুক্ষণ ভেবেচিন্তে সে তাদের পুরনো বাংলোতে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। সেই মতো পরের দিন বাসে করে সেখানে এসে জঙ্গলের কিছুটা ভিতরে ঢুকলে দেখতে পায় তাদের পুরনো বাড়িটা। ভিতরে ঢুকে এক এক করে প্রত্যেকটা রুম দেখার সাথে মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত স্মৃতিচারণ করতে থাকে। এরই সাথে দেখতে পায় একটা তালাবদ্ধ দরজা, যেটা কিনা মন্তব্যত কাগজ দিয়ে সিল করা। এইভাবে কিছুক্ষণ বাড়িটা দেখার সময় হঠাৎ মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। তাই তার পিছু নিয়ে নিচে আসলে দেখে লাক্ষ্মী তার সন্তানদের নিয়ে এইখানে চলে এসেছে, যাতে করে এখানে কোনো প্রয়োজনীয় জিনিস থাকলে সেটা নিয়ে যেতে পারে। যেহেতু এলিফ লেসমানের প্রথম পক্ষের মেয়ে, তাই তার পারমিশন ছাড়া তারা এই সম্পত্তির পুরো ভাগীদার হতে পারবে না। তাই রাতে তারা সবাই একসাথে মিলে কিছু বিষয় নিয়ে ডিসকাস করে। সেখানে লাক্ষ্মী এলিফকে বলে, লেসমান আজ প্রায় 1 বছর ধরে হসপিটালে ভর্তি। সে অসুস্থ হওয়াতে তার ওপর অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, আর এখন তার চিকিৎসার খরচ বহন করতে হলে তাদের এই বাড়িটা বিক্রি করে দিতে হবে। তবে তার এই সকল কথায় এলফি একমত না, কেননা সে ভালো করেই জানে যে তারা কতটা লোভী। তাই এইসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে লাক্ষ্মী এক পর্যায়ে এলিফকে চোর মেরে বসে। এতে এলিফ রেগে মেগে উপরের রুমে চলে যায়। এর কিছুক্ষণ পর রুবেন এলফির জন্য খাবার নিয়ে আসে। আসলে সে তার মা এবং বোনের মতো এইসব সম্পত্তির ওপর কোনো লোভ নেই। সে শুধু চায় তারা সবাই যেন এলফিকে নিয়ে একসাথে হাসি খুশি থাকে, এবং সে মায়ের এই ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এলফিও বুঝতে পারে যে সে বাকিদের থেকে একেবারেই আলাদা, তাই সে তাদের ক্ষমা করে দেয়। এরই মাঝে মায়ের ডাক শুনে রুবেন নিচে চলে গেলে এলফি অন্য রুমে গিয়ে একটা বন্ধ দরজা দেখতে পায়। তাই সেটা খুলে ভিতরে ঢুকলে দেখতে পায় টেবিলের উপর রাখা ব্ল্যাক ম্যাজিকের সকল সরঞ্জাম, সাথে তার ছোটবেলার একটা পিকচার। এতে এলফি বুঝতে পারে এই বাড়িতে কোনো রিচুয়াল করা হয়েছে। অন্যদিকে রুবেন মায়ের কথায় সেই মন্তপুত দরজাটা ভাঙতে গেলে সেটাতে তাবিজগুলো দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। তবে মায়া নির্ভয়ে কাগজগুলো খুলে ফেলেতে। তখন রুবেন একটা হাতুড়ি দিয়ে এক এক করে তালা ভেঙে দরজা খুলতেই ভিতর থেকে এক অদৃশ্য কিছু একটা বেরিয়ে এসে হসপিটালের লেসমানের কেবিনে চলে আসে। আর তখনই লেসমানের মুখ থেকে রক্তের সাথে একগুচ্ছ চুল বেরিয়ে এসে তার সমস্ত মুখ আষ্টে পিষ্টে ধরে ফেলে। এতে লেসমানের দম বন্ধ হয়ে গিয়ে মারা যায়। অন্যদিকে রুবেন সেখানে কি আছে সেটা দেখতে ভিতরে ঢুকতে গেলে এলফি এসে তাদের ভিতরে ঢুকতে নিষেধ করে এবং উপরে কি কি দেখেছিল তা সব কিছু জানায়। তবে বরাবরের মতোই লাক্ষ্মী তার এইসব কথায় বিশ্বাস করে না। তার মতে ভিতরে কোনো দামি জিনিস থাকতে পারে যেটা কিনা এলফি জানে, তাই হয়তোবা সে সেটা একাই নিতে চাচ্ছে। কেননা এলফি এই বাড়িতে ছোটবেলায় তার মায়ের সাথে বড় হয়েছে। তাই আবারও এইসব নিয়ে তাদের ঝগড়া শুরু হলে নারা অন্ধকারের মাঝে মানুষের একটা হাত দেখতে পায়। তখন সে মাকে ইশারা বললে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই হাত লাক্ষ্মীকে ভিতরে টানতে শুরু করে। তারা সবাই মিলে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। তখন ভিতর থেকে ভেসে আসে মায়ের এক ভয়ানক আর্তনাদ। এই ভীতিকর পরিস্থিতিতে মায়া ভিতরে ঢুকতে গেলে আচমকা লাক্ষ্মী বাইরে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখ সম্পূর্ণ কালো এবং তার মুখ ভয়ানক হয়ে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে সে কোনো কিছু দ্বারা পজেসড। দস্তাদস্তির এক পর্যায়ে সে মায়ের হাতে কামড় দিয়ে তার মাংস ছিঁড়ে ফেলে। অবস্থা আউট অফ কন্ট্রোল হতে দেখে
এলভি তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মায়াকে সরিয়ে ফেলে, তবে পরক্ষণেই সে আবারও জীবিত হয়ে যায় এবং সবার উদ্দেশ্যে বলে, তোমাদের ভাগ্যের পরিবর্তে আমার আত্মা চাই। এই কথাটা বলে সে জানালা গ্লাস ভেঙে বাইরে জঙ্গলে চলে যায়। তখন এলফি মায়ার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিলে রুবেন এসে এলফিকে বাইরে নিয়ে যায়। তখন সে দেখতে পায় তার মা পজেসড অবস্থায় গাড়ির সমস্ত লাইন ছিঁড়ে ফেলেছে, যাতে তারা এইখান থেকে পালাতে না পারে। এদিকে মায়ার অবস্থা সময়ের সাথে সাথে আরও খারাপ হতে শুরু করেছে। তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাতে হবে। তাই এলফি সিদ্ধান্ত নেয় সে একাই মায়াকে নিয়ে হসপিটালের দিকে রওনা হবে, কেননা এই জায়গাটার পথ একমাত্র সেই ভালো করে চিনে এবং রুবেনকে বলে সে যেন যেভাবেই পারে পুলিশকে ইনফর্ম করে। সেই মতো মায়াকে নিয়ে জঙ্গলের ভিতর হাঁটতে থাকলে মায়া অতীতের সব কুকর্মের কারণে এলভির কাছে ক্ষমা চায়। এলভিও তাকে ক্ষমা করে দেয়। তবে কিছু দূর যেতেই সেখানে রাস্তার মাঝে লক্ষ্মীকে দেখতে পায়, যে কিনা একটা জন্তুকে মেরে সেটার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এতে তারা দুইজন সাথে সাথে লুকিয়ে পড়ে। এলফি ব্যাগ থেকে একটা হাতুড়ি নিয়ে তাকে মারতে চলে যায়। তখন মায়া তার ব্যাগে একটা অ্যালবামের ভিতরে তাদেরই পরিবারের কয়েকটা ফটো দেখতে পায়, যেগুলোতে তাদের পরিবারের সবার মুখ কলম দিয়ে ডিস্টোর্টেড করে রাখা। এতে মায়া মনে করে হয়তোবা এলফি তাদেরকে মেরে ফেলার জন্য এইসব আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, আর এখন সে তাকে মারার জন্য জঙ্গলে নিয়ে এসেছে। এলভি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলে সে তার কোনো কথাই শুনতে চায় না এবং বয়ে দৌড়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে রুবেন পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে না পারায় সে তার গার্লফ্রেন্ডকে কল করে তাদের জায়গার অ্যাড্রেস সেন্ড করতেই ফোন বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর এলফি বাড়ি ফিরে আসে এবং জঙ্গলে ঘটে যাওয়া সব কিছু জানায়। তখন রুবেন অ্যালবামের ফটোগুলো দেখে তারও এলফির ওপর সন্দেহ হয়, তবে এলফি সব কিছু খুলে বললে রুবেন তার কথায় বিশ্বাস করে নেয়। তখন এলফি বলে, আমরা কালকে সকালেই মায়াকে খুঁজতে যাব, আর এর আগে আমাদের এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করতে হবে। সেই মতো সে রুবেনকে ব্ল্যাক ম্যাজিকের জায়গাটায় নিয়ে যায়। সেখানে গেলে তারা একটা বইয়ের ভিতরে এলফির মায়ের ছবির সাথে একটা অবয়বের ড্রয়িং করা দেখতে পায়। সাথে সেই বন্ধ রুমের দরজার তাবিজ ঝুলানোর ছবি আঁকা রয়েছে। আর অবাক করা বিষয় হচ্ছে, এই মহিলাটির আত্মাকে এলফি হসপিটালে দেখেছে। তখন তারা বুঝতে পারে লেসমান এই তাবিজগুলো দিয়ে সেখানে এক অশুভ শক্তিকে বন্দি করে রেখেছিল, কিন্তু তারা তাবিজগুলো ফেলে রুমটা খুলে দেওয়াতে সেখান থেকে অবয়বটি বেরিয়ে এসে লক্ষ্মীকে পজেস্ট করে ফেলেছে। এরই সাথে তারা শতানের পূজারী বা ডাক পিস্টের সম্পর্কে কিছু ইনফরমেশন খুঁজে পায়। আসলে এইরকম পূজারীরা শতানের কাছে তাদের নিজেদের উৎসর্গ করে, আর বিনিময়ে শতান তাদেরকে কিছু অলৌকিক শক্তির অধিকারী বানিয়ে দেয়, আর এই শক্তি কিয়ামত আসা আগ পর্যন্ত তাদের সাথেই থাকবে, যেটা কিনা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। তবে রুবেনের প্রশ্ন হচ্ছে, এইসবের সাথে লেসমানের কি সম্পর্ক? তখন এলফি বলে, এত অল্প সময়ে লেসমান এত ধন সম্পত্তির মালিক হওয়া একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই হয়তোবা সেই ডাকপিস্ট মহিলার সাথে চুক্তি করে এইগুলো পেয়েছে। দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ এলফির সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। অন্যদিকে মায়াকে দেখা যায় যে কিনা জঙ্গলের মধ্যে হাঁটতে সময় আচমকা তার মাকে বিভৎস অবস্থায় দেখতে পায়। তখন মায়া কোনো কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্মী তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তাই মায়া নিজেকে বাঁচানোর জন্য মাকে টর্চ দিয়ে একের পর এক আঘাত করতে করতে মেরে ফেলে। অন্যদিকে নারা ঘুমিয়ে পড়লে আলমারির ভিতর থেকে তার মায়ের ডাক শুনতে পায়। তাই সে ঘুম থেকে উঠে আলমারি চেক করলে সেখানে কাউকেই দেখতে পায় না। মনের ভুল ভেবে আবারও ঘুমিয়ে পড়লে তার ঠিক পিছনে একটা অবয়ব আলমারি থেকে বাইরে এসে বিছানার ভিতরে ঢুকে যায়।
আর তখনই সমস্ত বিছানা নড়তে শুরু করে। এক পর্যায়ে আত্মাটি তার সামনে চলে আসলে নারা বয়ে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকার শুনে এলফি এবং রুবেন ঘটনাস্থলে আসলে দেখতে পায় অবয়বটি নারাকে বেডের নিচে টেনে নিয়ে যাচ্ছে। তখন এলফি তাকে বের করতে চাইলে আত্মাটি তার হাত চেপে ধরে। অবস্থার বেগতিক দেখে রুবেন বিছানা সরিয়ে ফেললে আত্মাটি সাথে সাথেই উধাও হয়ে যায়। আর এলফি তখন অতীতের মাকে নিয়ে একটা বিশেষ দেখতে পায়, যেখানে তার মা তাকে রেখে বাইরে গেলে আচমকা কোনো এক অদৃশ্য শক্তি তাকে বেলকুনি দিয়ে ফেলে দেয়। তখন ছোট্ট এলফি মাকে বাঁচাতে তার হাত ধরলে দেখতে পায় এক অবয়ব তার মায়ের পা ধরে আসে। তখন তার হাতে মায়ের আঁচড়ের দাগ বসে যায়, যেটা কিনা এখনও তার হাতে রয়েছে। আর এর মানে তার মা আত্মহত্যা করে মারা যায়নি, বরং সেই অবয়বটি তাকে মেরে ফেলেছে। অন্যদিকে লিলি রুবেনের অ্যাড্রেস মতো আসার সময় তার গাড়ি কাদায় আটকে যায়। তখন সেখানে মায়া এসে উপস্থিত হয় এবং বলে রুবেন অনেক বিপদের মধ্যে আছে, আর সে এখন কোথায় আছে সেটা একমাত্র সেই বলতে পারবে, তাই তাকে গাড়ির ভিতরে ঢুকাতে বলে। তবে লিলি তখন লুকিং গ্লাসে দেখতে পায় মায়া তার পিছনে একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই তার মায়ার ওপর সন্দেহ হওয়াতে সে দরজা খুলতে চায় না। তখন মায়া ভঙ্গি নিয়ে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই নাও, রুবেনের সাথে কথা বলে দেখো। এইটা বলে সে তার নিজের ফোনটা পাশের সিটে ফেলে দেয়। লিলি ফোনটা হাতে নিলে দেখে সেটা অলরেডি নষ্ট। আর এই ফাঁকে মায়া হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ভিতরে ঢুকে তাকে একের পর এক আঘাত করতে করতে মেরে ফেলে। তারপর সে বাড়ি ফিরে আসে। তখন সেই বন্ধ দরজার ভিতরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভিতরে প্রবেশ করে। আর এই জায়গাটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। সেখানে সে মাটিতে কয়েকটা পুতুল একটা দড়িতে বাঁধা দেখতে পায়, যেগুলো দেখতে হুবহুব তাদের পরিবারের সকলের মতো। এর মানে হচ্ছে কেউ একজন তাদের পরিবারের ওপর কালো জাদু করেছে। তখন সে কর্কশ কণ্ঠে একটা আওয়াজ শুনতে পায়, যেটা ছিল স্বয়ং শয়তানের। তখন শয়তানটি মায়াকে তার দাসত্ব করতে বলে, আর এর পরিবর্তে সে বেঁচে যাবে। তখন মায়া তার কথায় রাজি হয়ে যায় এবং তার সামনে মাথা নত করলে তার ঠিক পিছনে আমরা সেই অবয়বকে দেখতে পাই। অন্যদিকে এলফি ঘুম থেকে উঠলে বাইরে থেকে শব্দ শুনে বাইরে আসলে দেখে তার মা বসে বসে পিয়ানো বাজাচ্ছে। তবে মুহূর্তের মধ্যেই সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে এলফি বুঝতে পারে এইটা তার মা নয়। আর তখনই মহিলাটি মুখের চামড়া তুলে ফেললে দেখা যায় এটা সেই আত্মা। আর এই সিনটা গল্পের সবচেয়ে ডিস্টার্বিং এবং ভয়ঙ্কর ছিল। তবে পরক্ষণেই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে মায়া। এখন তারা কি করবে তা কিছুই বুঝতে পারছে না। তখন এলফি রুবেনকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে পালাতে হবে, তা না হলে সেই আত্মাটি সবাইকে মেরে ফেলবে। তবে রুবেন জানায় সে তার গার্লফ্রেন্ড লিলিকে কল করে এখানে আসতে বলেছে, তাই তাদের কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তারা তো জানে না যে মায়া অলরেডি লিলিকে মেরে ফেলেছে। তখন এলফি তাকে তার এবং নারার হাত দেখায়। তখন রুবেন দেখতে পায় তার এবং নারার হাত আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এরই সাথে এলফি তাদেরকে মনে করিয়ে দেয় কালকে রাতে লাক্ষ্মীর বলা কথাটা, যে তাদের সবার আত্মাকে তার কাছে বিসর্জন দিতে হবে। তাদের এইসব কথার মাঝে হঠাৎ মায়া বলে উঠে, তোমরা কেউই এই নরক থেকে বের হতে পারবে না, সে তোমাদের সবাইকে মেরে ফেলবে। কথাটা বলে সে পজেসড হয়ে অট্টহাসিতে মেতে ওঠে। তখন তারা সেই আত্মাটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। এখন রুবেন বুঝতে পারে তাদের যত দ্রুত সম্ভব এইখান থেকে পালাতে হবে। ততক্ষণে মায়া চলে যায় অন্য রুমে। রুবেন তাকে আনতে গেলে অশুভ আত্মাটি তাকে নানানভাবে হন্ট করতে শুরু করে। তাই সে কোনো মতে দ্বিতীয় তলায় গিয়ে দরজা লক করে দেয়। আর তখনই দেখতে পায় মায়া তার পিছনে বসে আছে।
রুবেন তাকে নিয়ে বের হতে গেলে মা তাকে থামিয়ে বলে, আমি মাকে এবং লিলিকে অলরেডি মেরে ফেলেছি, আর এখন আমাদের এলফি এবং নারাকে সেই শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দিতে হবে। এতে আমরা দুইজন বেঁচে যাব, কেননা এলফি এবং নারা হচ্ছে লেসম্যানের সন্তান। এইটা বলে সে রুবেনকে কিস করলে রুবেন তার এসব পাগলামি দেখে তাকে জোরে একটা চড় মেরে বসে। এতে মায়া রেগে গিয়ে তার গলা থেকে একটা পুতুল ছিঁড়ে সেটার হাত ভেঙে দিলে একইভাবে রুবেনের হাতও ভেঙে যায়। রুবেন এতে বয়ে পালাতে গেলে মায়া তার পাও ভেঙে দেয়। সবশেষে পুতুলটির মাথা ছিঁড়ে ফেললে রুবেনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তারপর নারার পুতুলটি দিয়ে নারাকে বেসমেন্টে বন্দি করে ফেলে এবং এলফির পুতুল দিয়ে এলফিকে ফ্লোরে 3 বার আছাড় মারলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে এলফি একটা বিশেষ দেখতে পায় এবং এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। গল্পের শুরুতে লেসমান তাদেরকে যে চুলগুলো দিয়েছিল সেগুলো ছিল তার প্রথম স্ত্রী এন্তানের। এর কিছুদিন পর মহিলাটির চুক্তি মতো তার মেয়ে এলফি চুল এনে দিতে বললে লেসমান অন্য আরেকজনের চুল নিয়ে আসে, কেননা সে চায় না তার স্ত্রীর মতো তার মেয়েও মারা যাক। তবে মহিলাটি সেটা বুঝে ফেলাতে লেসমান একটা ছুরি দিয়ে তাকে আহত করে ফেলে, কিন্তু সেই মুহূর্তে মহিলাটি লেসমানের চুল ছেড়ে একটা কাগজে ঢুকিয়ে সেটা খেয়ে ফেলে। আর মারা যাওয়ার আগে তাকে অভিশাপ দিয়ে যায় যে এখন থেকে তার ধনসম্পদ নয়, বরং তার বংশ নির্বংশ হয়ে যাবে, মানে তার বংশের সবাই মারা যাবে। তখন লেসমান তাকে প্রাণে মেরে বেসমেন্টের মধ্যেই দাফন করে দেয়। আর এতক্ষণ এই মহিলার আত্মা তাদের হন্ট করে আসছে। তখন এলফি পাশে মায়াকে দেখতে পায়। মায়া তার গলায় রাখা পুতুলটি দিয়ে এলফিকে নানানভাবে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে সে তার হাত ভেঙে দিলে এলফি তার গলায় আরেকটি পুতুল দেখতে পায়, যেটা কিনা দেখতে মায়ার মতোই। তাই সে বুঝতে পারে তাকে কি করতে হবে। সেই মতো সে মায়াকে বিভ্রান্ত করে তার কাছে নিয়ে আসে, আর এই ফাঁকে পুতুলটি তার গলা থেকে নিয়ে নেয় এবং তারপর সেটা আগুনে ফেলে দিলে মায়া সেখানেই আগুনে পুড়ে মারা যায়। তবে বিপদ এখনো শেষ হয়নি। তারপর এলফি কবর খুঁড়ে সেই মৃত মহিলার পেট থেকে তার চুলগুলো বের করে আগুনে পুড়িয়ে ফেলে এবং সাথে সাথেই তার হাতের লাল দাগ ঠিক হয়ে যায়। সবকিছু ঠিক হয়ে গিয়েছে এই ভেবে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যাবে, তখনই পিছন থেকে সেই মহিলার আত্মা তাকে কবরের ভিতরে টেনে নিয়ে যায়। এলফি বয়ে চিৎকার করতে থাকলে লাশটির মুখ থেকে একগুচ্ছ চুল বের হয়ে তাকে আষ্টে পিষ্টে ধরে ফেলে। তখন এলফি পাশে একটা ছুরি দেখতে পায়, যেটা দিয়ে তার বাবা এই ডার্ক পিস্টকে হত্যা করেছিল। তাই সে ছুরি দিয়ে নিজেকে মুক্ত করে উপরে উঠতে চাইলে সে অসফল হয়। ততক্ষণে কবরে পানি ভরতে শুরু করে। এলফি মনে মনে ভেবেই নিয়ে যে এখানেই হয়তো সে মারা যাবে। তখনই উপর থেকে হাত বাড়িয়ে দেয় নারা। এলফি তার হাত ধরে উপরে উঠে দুইজন শান্তির নিঃশ্বাস ফেলে। তারপর তারা এই অভিশপ্ত বাড়িটিকে চিরতরে বিদায় জানিয়ে বাইরে চলে আসে, যেন মনে হচ্ছে তারা জীবনটাকে আবার নতুন করে ফিরে পেল। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়, আর এই মুভিটাই হচ্ছে এটার জাজ্জল্য প্রমাণ। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে কোন এক নতুন গল্প নিয়ে। গুড বাই।